আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো কনসেপ্ট ইন ভ্যালুয়েশন অথবা টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যটা আমাদের যারা এসএসসি এইচএসসি পড়ছে অবশ্যই তারা জানে যে অর্থের সময় মূল্য কী। এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সের একটা চ্যাপ্টার। আর এখন আমাদের অনার্সে গিয়ে সেটা কি প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। এই বইটার আমাদের বা এই কোর্স বা এই সাবজেক্টটার এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের টাইম ভ্যালু অফ মানি। তো এটার মানে হচ্ছে অর্থের সময় মূল্য, আবার নাম হচ্ছে কনসেপ্ট ইন ভ্যালুয়েশন। এখন আসো, অর্থের সময় মূল্য কী? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে টাইম ভ্যালু অফ মানি বলে। কি? সময়ের সাথে সাথে সময়ের পরিবর্তন, অর্থাৎ সময় চেঞ্জ হলে আজকের 100 টাকা 1 বছর পরের 110 টাকা সমান। অর্থাৎ সময় যত যাবে তোমার টাকাটা সমান থাকবে না, টাকাটা ইয়ার বাই ইয়ার বাড়বে। অর্থাৎ আজকে 100 টাকা 1 বছর পরে 110 টাকার সমান। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে টাইম ভ্যালু অফ মানি বলে। এরপরে আমরা ইংলিশে একটা দিছি, এটা একদম নর্মাল, তোমরা বই থেকে আরও বিস্তৃত একটা সংজ্ঞা পড়ে নিও। হ্যাঁ, টাইম ভ্যালু অফ মানি ইজ দ্য প্রাইস অর ভ্যালু পুট অন টাইম, অর্থাৎ সঠিক সময়ে যে অর্থের সময় মূল্য নির্ণয় করা হয় সেটাই আর কি। এখন আসো, অর্থের মূল্য পরিবর্তিত হয় দুইভাবে। যেমন আমরা যে এখানে একটা কথা বললাম, সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়। আর আজকের হলো 100 টাকা, আজকের কত? 100 টাকা। আর 1 বছর পরের কত? 110 টাকা, 10% সুদে। অর্থাৎ আজকের 100 টাকা 10% সুদে 1 বছর পরে কত টাকা? সেটা 110 টাকা। তাহলে এই 110 টাকা কীভাবে পরিবর্তন হয়েছে? কেন পরিবর্তন হয়েছে? সুদের হারের কারণে। সুদের হারের কারণে না? তাহলে অর্থের মূল্য পরিবর্তন হয় কিভাবে? ইনফ্লেশন আর হলো ইন্টারেস্ট। তাহলে আমরা দেখলাম ইন্টারেস্টের মাধ্যমে 100 টাকা 1 বছর পরে 110 টাকার সমান হয়েছে। তার মানে অর্থের মূল্য কীভাবে পরিবর্তিত হতে পারে? দুইভাবে, একটা হলো ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, আর একটা হলো ইন্টারেস্ট। এই দুইটার মাধ্যমে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যতে পরিবর্তন হয়, আর এটাই হলো অর্থের সময় মূল্য। ওকে, এখন আসো আমরা যদি একটু ডিপলি পড়ি। এখন যে তুমি যে 100 টাকাটা আজকে 100 টাকা 1 বছর পরে 110 টাকা, আচ্ছা এখন এই 110 টাকা কি 100 টাকা থেকে বড় না ছোট? কেউ বলতে পারবা? এই 100 টাকা কি 110 টাকা থেকে বড় নাকি ছোট, নাকি দুইটা সমান, নাকি দুইটা আলাদা, নাকি কম বেশি? কি বলো তো একটা, তোমরা মনে মনে একটা বলে নাও, তারপরে আমি বলতেছি। এই 100 টাকা কি 110 টাকা সমান, নাকি বড়, নাকি ছোট? যে আজকের 100 টাকা 1 বছর পরে 110 টাকা, কি এটা? এখন আসো আমি বলি, এটা হচ্ছে ডিপলি আলোচনা। তোমরা বুঝলে বুঝতে পারো, না বুঝলেও সমস্যা নেই, এটা হচ্ছে ডিপলি আলোচনা। এটা আবার তোমরা ইয়ের সাথে কানেক্ট করতে পারো, ইকোনমিক্সের সাথে, ম্যাক্রো ইকোনমিক্সের সাথে এটা কানেক্ট করতে পারো। হ্যাঁ, এখন আসো, আজকে যে 100 টাকা 1 বছর পরে সেটা সুদসহ 110 টাকা হচ্ছে, এটা হচ্ছে সমান এই 100 টাকাই হচ্ছে 110 টাকা। এখন এটা বলতে পারো যে এটা তো 110 টাকা, কিন্তু এটা 100 টাকা, তার মানে 110 টাকা বড় না। আজকে তোমার প্রেজেন্টে এটা 100 টাকা, কিন্তু 1 বছর পরে এই 100 টাকার সমান হচ্ছে 110 টাকা, তার মানে দুইটা সমান। যেমন আমরা যদি এটাকে এখন বলি, মনে করে একটা পণ্য, মনে রাখতে হবে টাকার আলাদা কোনো ভ্যালু নাই। আমরা যে 10 টাকা 50 টাকা 100 টাকা বলি, এটার কিন্তু আলাদা ভ্যালু নাই বা আলাদা মূল্য নাই। 100 টাকা 1000 টাকা 2000 টাকা, টাকার কোনো আলাদা ভ্যালু বা মূল্য নাই। টাকা জাস্ট একটা টাকা, কোনো মূল্য নাই। এখন কীভাবে সেটা? সেটা হলো টাকার মূল্য নির্ধারিত হয় পণ্যের ক্রয় ক্ষমতা দ্বারা। কিসের দ্বারা? পণ্যের ক্রয় ক্ষমতা দ্বারা। আমি আবারও বলি, এটা হচ্ছে ডিপলি আলোচনা, বুঝলে বুঝতে পারো, না বুঝলেও সমস্যা নেই, জাস্ট শুনো। ডিপলি আলোচনা করতেছি। হ্যাঁ, অর্থাৎ টাকার মূল্য পরিবর্তন হয় কি দ্বারা? পণ্যের ক্রয় ক্ষমতা দ্বারা। যেমন তুমি যদি আজকে 100 টাকা দিয়ে 10 কেজি চাল কিনতে পারো, সাপোজ আজকে 100 টাকা দিয়ে 10 কেজি চাল কিনলা। 1 বছর পরে, যেমন আমরা যদি এখানে 100 টাকা লিখি, 100 টাকা দিয়ে 10 কেজি চাল কিনলা। 1 বছর পরে তুমি 110 টাকা দিয়ে 10 কেজি চাল কিনলা। এখন বলো দুইটার মধ্যে পার্থক্য কী? কোন কারণে তোমার এই যে তুমি 10 কেজি চালই পাচ্ছ? এখানে অর্থের কী ভূমিকা আছে বলো? তুমি যে 110 টাকা দিলে, সেই তো তুমি 10 কেজি চালই পাইতেছ।
আজকে 100 টাকা দিয়ে তুমি 10 কেজি চাল কিনলা, আবার সেই 1 বছর পরে তুমি 100 টাকা দিয়ে 10 কেজি চাল কিনলা, তাহলে তোমার এখন টাকার ভ্যালু কোন জায়গায় আমার বলো? আমরা যে বললাম 100 টাকা 1 বছর পরে 110 টাকার সমান। এখন বুঝছো তো কেন সমান? কারণ হলো দেখো, তোমার চালের দাম বাড়ছে, চালের সময়ের পরিবর্তন হলে চালের দাম বাড়ছে, কিন্তু আজকে যে চালের দাম কম ছিল, যেমন আগে কী ছিল, আগের যুগে চালের দাম কম ছিল না, বর্তমানে চালের দাম বেশি না। এখন আজকে যদি তুমি 1 বস্তা চাল কিনো এত টাকা দিয়ে, 1 বছর পরে দেখা গেল সেই চালের দাম আরও বাড়ছে। এখন চালের দাম যত বাড়বে তোমার তত টাকা দিতে হবে, চালের দাম বাড়লে তোমার টাকা দিতে হবে, কিন্তু টাকার কি আলাদা কোনো মূল্য আছে যে তোমার টাকার পরিবর্তন বা টাকা বাড়ার কারণে তোমার চাল বেশি পাইছো? বিষয়টা কি এরকম? চাল কিন্তু সমান আছে, আজকেও যে 10 কেজি পাইছো 1 বছর পরে 10 কেজি পাইছো, কিন্তু আজকে কিনতেছে 100 টাকা দিয়ে, 1 বছর কিনতে পারতেছে 110 টাকা দিয়ে। তার মানে টাকা কিন্তু 100 টাকা আর 110 টাকা দুইটাই সমান, কিন্তু তুমি চাল পাচ্ছ 100 টাকা 10 কেজি। বুঝছো? তার মানে এটা হচ্ছে ইকোনমিক্সের সাথে তোমরা কানেক্ট করতে পারো। সেটা হলো টাকা পরিবর্তন হয় বা পণ্য মূল্য নির্ধারণ হয় কিভাবে? পণ্যর ক্রয় ক্ষমতা দ্বারা। তোমার পণ্যটার দাম যদি বাড়ে তাহলে তুমি টাকা ইয়ে করতে হবে, তখন তোমার টাকা বেশি দিতে হবে। পণ্যের দাম বাড়লে, পণ্যের দাম কমলে তোমার টাকা কম দিতে হবে। অর্থাৎ পণ্য ক্রয়ের উপর নির্ভর করতেছে, পণ্যর মূল্যের উপর নির্ভর করতেছে, মূল্যের উপর ডিপেন্ড করে তুমি কত টাকা দিচ্ছ নিচ্ছ এই বিষয়টা আসতেছে। অর্থাৎ পণ্যের দাম বাড়লে তুমি টাকা বেশি দিতে হচ্ছে, পণ্যের দাম কমলে তুমি টাকা কম দিতে হচ্ছে। এখানে টাকার কোনো আলাদা ভ্যালু নাই। কী বলছি বুঝছো? এটা হচ্ছে ডিপলি আলোচনা। সো এটা আউটসাইডের, এটা তোমাদের মাথা থেকে জেরে ফেলো, বুঝলে বুঝছো, না বুঝলেও সমস্যা নেই। এখন আসো, তাহলে আমরা বলছি যে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়। আজকের 100 টাকা 1 বছর পরে 110 টাকার সমান। সেই 100 টাকা কীভাবে পরিবর্তন হইলো? সুদের হারের কারণে। সেটা কীভাবে পরিবর্তন হতে পারে? ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন। এরপরে হচ্ছে ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার কারণে এটা 110 টাকা হয়েছে। মুদ্রাস্ফীতি মানে মূল্যবৃদ্ধি, এরকম। এভাবে আমাদের অর্থের মূল্য পরিবর্তন হতে পারে। ক্লিয়ার? এখন আসো, অর্থের সময় মূল্য হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে কি? বর্তমান মূল্য। ফিউচার ভ্যালু মানে কি? ভবিষ্যৎ মূল্য। যেমন তুমি আজকে যে 100 টাকা দিয়ে পণ্য ক্রয় করতেছ, এটা হচ্ছে বর্তমান মূল্য। ভবিষ্যতে তুমি যে 110 টাকা দিয়ে পণ্য ক্রয় করবা, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে যে অর্থের মূল্য আমাদের পরিবর্তন হয় কীভাবে? সুদের হারের কারণে, ইনফ্লেশনের কারণে, এগুলোর কারণে আমাদের অর্থের মূল্যটা পরিবর্তন হয়। ক্লিয়ার? এগুলো হচ্ছে অনেক যে এভাবে বুঝতে হবে আমাদের। তাহলে আমরা দেখলাম 2 প্রকার, প্রেজেন্ট ভ্যালু ও ফিউচার ভ্যালু। এখন আসি ইন্টারেস্ট। সুদ কয়ভাবে ধার্য হয়? সুদ 2 ভাবে ধার্য হয়। একটা হলো সিম্পল ইন্টারেস্ট আর একটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন আসো, সিম্পল ইন্টারেস্ট মানে কি? সিম্পল ইন্টারেস্ট যদি আমরা দেখি, আসল টাকার উপর যখন সুদ ধার্য করা হয় সেটা হলো সিম্পল ইন্টারেস্ট। কি? আসল টাকার উপর যখন সুদ ধার্য করা হয় সেটা কি? সিম্পল ইন্টারেস্ট। আর সুদ প্লাস আসল টাকার উপর যে সুদ ধার্য করা হয় সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি। কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে সিম্পল সুদ মানে কি বা সিম্পল ইন্টারেস্ট মানে কি? শুধুমাত্র আসল টাকার উপর সুদ ধার্য করা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কি? সুদ প্লাস আসল টাকার উপর সুদ ধার্য করা। এখন আসো আমরা দেখি, সিম্পল ইন্টারেস্টের সূত্র দেখি। শুধু আসল টাকার উপর সুদ হবে, তাহলে দেখো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবো কীভাবে? সূত্র এফবি সমান সমান পিবি ইন্টু 1+RN। আর পিবি মানে বর্তমান মূল্য নির্ধারণ করব কিভাবে বা নির্ণয় করব কিভাবে? এই যে আমাদের দেখো, এটা যদি আমরা এটা থেকে আনি তাহলে দেখো, এই যে পিবির সাথে 1+RN কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমরা যদি এটা এখন সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে না? তাহলে কি হয়? এফবি ডিভাইডেড বাই 1+RN এটা হয়। তারপর আমরা কি করলাম? সাইড চেঞ্জ করে দিলাম। সাইড চেঞ্জ করলে পিবিটা এই পাশে চলে আসলো আর এফবি ডিভাইডেড বাই 1+RN এই পাশে চলে আসলো। বুঝছো? অর্থাৎ আমরা যদি এফবি সূত্রটা পারি তাহলে আমরা পিবিটাও পারবো। জাস্ট আমরা এটাকে ভাগ করে দিব এই যে পিবির সাথে এটা। ওকে,
তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। পিবি মানে কি, এফবি মানে কি, এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, আর পিবি মানে কি, পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর 1 + RN, আর মানে হচ্ছে তোমার সুদের হার, আর এন হচ্ছে তোমার মেয়াদকাল। ওকে, সো এটা আমাদের গেল। এরপরে আমাদের যদি শুধু সুদ বের করতে বলে, শুধু কি, শুধু ইন্টারেস্ট বা সুদ বের করতে বলে, তখন সেটা কীভাবে? আই মানে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। কীভাবে বের করবো? ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করবো। ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করলে যেটা থাকে সেটাই তো সুদ নাকি? কারণ আমরা বলছি অর্থের মূল্য পরিবর্তন হয় সুদ আর ইনফ্লেশনের কারণে। এখানে ইনফ্লেশন তোমার দরকার নেই, আমাদের যেহেতু এটা সুদের মাধ্যমে ম্যাথ করতে হবে, তোমরা সুদটাই মনে রাখো যে অর্থের মূল্য সুদের কারণে পরিবর্তন হচ্ছে। তাহলে বর্তমান মূল্য এত টাকা, সুদের কারণে সেটা পরিবর্তন হচ্ছে 110 টাকা, 100 টাকা থেকে পরিবর্তন হয়ে 110 টাকা হচ্ছে। তাহলে তোমার ভবিষ্যতে হচ্ছে 110 টাকা, তো তুমি সেটা থেকে বর্তমান মূল্য 100 টাকা বাদ দাও, তাহলে কত হয়? 10 টাকা। এই 10 টাকা হচ্ছে তোমার সুদ। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে সুদ নির্ণয় করব। ওকে, এখন আসো, আমরা যে বলছি যে শুধু আসল টাকার ওপর সুদ, যেমন তুমি 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা বিনিয়োগ করলে বা ঋণ নিলে তোমার সুদ দিতে হবে কত করে? 1 লাখ টাকা সাপোজ তুমি ঋণ নিছো, বড় এটা ঋণ নিছো, তো 1 লাখ টাকা তুমি প্রতি মাসে বা প্রতি বছরে 5,000 টাকা করে সুদ দিবা। 1 লাখ টাকার উপর প্রথম বছর 5,000, 1 লাখ টাকার উপর দ্বিতীয় বছর 5,000, 1 লাখ টাকার উপর তৃতীয় বছর 5,000, অর্থাৎ প্রত্যেক বছর সমান হারে টাকা যাচ্ছে। কারণ কি, এই যে 1 লাখ টাকার উপর আমাদের সুদ হচ্ছে শুধুমাত্র আসল টাকার উপর সুদটা হচ্ছে প্রতি বছর, শুধুমাত্র এই আসল 1 লাখ টাকার উপর প্রতি বছর সুদ দিচ্ছি আমরা, যার কারণে আমাদের সুদের হারটা প্রতি বছর সেম হচ্ছে। এখন আসো কম্পাউন্ড ইন্টারেস্টে। সুদ প্লাস আসল সমান সমান সুদ আসলের উপর সুদ হবে, এই সুদ আসলের উপর সুদ হবে। এটা সূত্র কি? এটার সূত্র হচ্ছে এফবি সমান সমান পিবি ইন্টু 1 + R⁴n। হ্যাঁ, আর এটার মতো ঠিক একইভাবে এখানে পিবির সাথে আমাদের এটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এফবির নিচে ভাগ হয়ে যাবে, এ পাশে আছে গুণ, এ পাশে এফবির নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, তাহলে 1 + R⁴n হবে। তারপর আমরা সাইড চেঞ্জ করে দিলে কি হয়? পিবিটা এই পাশে নিয়ে আসলাম, আর এফবি ডিভাইডেড বাই 1 + R⁴n এই পাশে নিয়ে আসলাম, সাইড চেঞ্জ করে দিছি। অর্থাৎ তোমার এই একটা শিখলে, ফিউচার ভ্যালু শিখলে তোমার প্রেজেন্ট ভ্যালু শেষ। ওকে, আর ইন্টারেস্ট আমরা কীভাবে করব? এফবি মাইনাস পিবি, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যটা মাইনাস করলে আমরা ইন্টারেস্ট পাবো। ওকে, এখন সেইখানে আমরা এগুলো লিখে দিছি। আচ্ছা, আগে এটা দেখো, আমরা এখানে কি বলছি? 1 লাখ টাকার উপর 1 লাখ টাকার উপর 10% করলে হচ্ছে তোমার কী কয়, 1 লাখ টাকার উপর 10% করলে তোমার একটা শূন্য বাদ যাবে, 10,000 টাকা। হ্যাঁ, তা আমরা 5% সুদে সাপোজ করছি, প্রতি বছর 5% সুদে 5,000 টাকা করে আসছে, শুধু আসল টাকার উপর। সুদ আসল মানে তুমি 1 লাখ টাকার উপর 5% করো, কত? 5,000 টাকা। পরবর্তীতে সুদ প্লাস আসলে, আসলের সাথে আবার সুদ যোগ হবে, তাহলে পরবর্তীতে তুমি পরের বছর কত টাকার উপর সুদ দিবা? 1 লাখ যোগ 5,000, তাহলে 1,05,000, এটার উপর 5%, তাহলে কত আসতেছে? 5,250। এর পরের বছরে আবার সুদ দিবা, তখন আবার কী হবে? এই 5,250 আবার আগেরটার সাথে যোগ হবে, তাহলে 1,05,000 যোগ 5,250 নতুন করে, তাহলে 1,10,250। এরপরে এটার উপর 5% হবে, তাহলে 5,512 টাকা। তাহলে প্রথম বছরে আমরা দিতেছি আসল টাকার উপর, পরবর্তী বছরে আবার দিতেছি সুদ প্লাস আসলের উপর, এর পরবর্তীতে আবার দিতেছি সুদ প্লাস আসলের উপর, অর্থাৎ প্রত্যেক বছরে আমাদের আসল প্লাস সুদগুলো যোগ হয়ে হয়ে সুদ প্লাস আসলের উপরে আমাদের সুদ হবে। বুঝতে পারছো? আর এটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তো এটাই হলো আমাদের কাহিনী। এখন আসো, এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, নাম্বার অফ ইয়ার, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা মেয়াদকাল। ফিউচার ভ্যালু মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, রেট অফ ইন্টারেস্ট মানে সুদ, এরপরে নাম্বার অফ ইয়ার মানে হচ্ছে মেয়াদকাল। তাহলে এটা বুঝতে পারছো কিনা দেখো, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, দিন শেষে তোমার বুঝতে হবে, এটাই হলো মেইন কথা। এখন আসো, তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট গেল, কম্পাউন্ড ইন্টারেস্ট গেল। মনে রাখতে হবে এই অধ্যায়ের মধ্যে আমাদের কিস্তিরও ম্যাথ আছে, ইনস্টলমেন্ট অর্থাৎ অ্যানুইটির ম্যাথ আছে।
সো অ্যানুইটির ম্যাথও আমরা করব। প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ আগাইতেছি, আমরা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো শেষ করব। এরপরে পরের ধাপে গিয়ে আমরা আবার অ্যানুইটির ম্যাথ ধরবো, ইনস্টলমেন্টের ম্যাথ এগুলো করব। হ্যাঁ, সো আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো সিরিয়ালি করলে তুমি সব কিছু শিখতে পারবা সুন্দরভাবে। আমরা গোছালোভাবে প্রথম থেকে পড়াই। ওকে, তাহলে চলো নেক্সট স্টেপে। এখানে কী বলছে, একটি প্রশ্ন পড়ার পর আমাদের যে বিষয়গুলোতে ফোকাস করতে হবে। অঙ্কে কি কি দেওয়া আছে? ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, বর্তমান মূল্য দেওয়া আছে, নাকি তোমার দেওয়া আছে বা অ্যানুইটির মান দেওয়া আছে, বার্ষিক কিস্তি দেওয়া আছে। এগুলো আমরা যে বলতেছি এটি হচ্ছে তোমার সব ম্যাথের ক্ষেত্রে, অ্যানুইটির ম্যাথ বলো, সিম্পল ইন্টারেস্ট, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সব ম্যাথের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে হবে। এই মানে হচ্ছে অ্যানুইটি, এটা আমরা ম্যাথ করব। সো এখন তো আমাদের দেখতে হবে ম্যাথের মধ্যে কি দেওয়া আছে। মানে হচ্ছে কিস্তি বা অ্যানুইটি, বার্ষিক কিস্তি। হ্যাঁ, এখন আসো তাহলে অঙ্কে আমাদের আগে দেখতে হবে কি কি দেওয়া আছে, কি বের করতে বলছে, এই বিষয়গুলো জানতে হবে। 2 নম্বরে দেখো, এককালীন অর্থের অঙ্ক নাকি অ্যানুইটির অঙ্ক। দেখতে হবে এককালীন অর্থের অঙ্ক নাকি অ্যানুইটির অঙ্ক। এখন অ্যানুইটির অঙ্ক তুমি কিভাবে বুঝবা সেগুলো আমরা বলবো, একটু ওয়েট করো। এককালীন অঙ্ক কীভাবে বুঝবা আমরা এগুলো বলবো। এখন আসি এরপরে কি বের করতে হবে, কি বের করতে হবে, FB নাকি PB নাকি নাকি R নাকি N, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করতে হবে নাকি বর্তমান মূল্য বের করতে হবে, নাকি অ্যানুইটি বা কিস্তি মূল্য বের করতে হবে, নাকি সুদের হার R বের করতে হবে, নাকি মেয়াদকাল N বের করতে হবে, কি বের করতে হবে, এই বিষয়গুলো তোমার দেখতে হবে একটা কোশ্চেন পড়ার পর। কারণ সব তো আর বের করতে বলবে না। মনে করে এখানে কয়টা আছে, 2টা 4টা 5টা, 5টার মধ্যে 4টাই দেওয়া আছে, এখন কোনটা দেওয়া নাই তখন সেটা তোমার বের করতে হবে। মনে করো মেয়াদকাল দেওয়া নাই, 10 বছর 5 বছর এরকম কিছুই বলা নাই, তখন তোমার বুঝতে হবে এখানে আমাদের মেয়াদকাল বের করতে হবে। বুঝছো? এখন আসো 4 নম্বরে, 1 বছরের মধ্যে একাধিকবার সুদ গণনার কথা বলছে কিনা দেখতে হবে। একটা বছরে আমরা ম্যাথ করতেছি, সেখানে কি একাধিকবার সুদ গণনার কথা বলছে কিনা, যে 6 মাস, 3 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 1 বছর তো আসে। এরপরে যদি 6 মাস বলে তাহলে আমরা কি করতে হবে, এরপরে 2 মাস বললে কি করতে হবে, কোয়ার্টারলি বললে কি করতে হবে, এই বিষয়গুলো আমরা দেখব। যদি এরকম আমাদের একাধিকবার সুদ গণনার কথা বলে তাহলে আমরা কি করব, সূত্রে M ব্যবহার করব। M এর কাহিনী আমরা এখানে লিখছি। তাহলে আমরা কি করব, সূত্রে M ব্যবহার করব। যদি বছরে একাধিকবার সুদ গণনার কথা বলে, মনে করে বলছে 6 মাসে একবার সুদ দেয়, এরপরে 1 বছরে একবার সুদ দেয়, এরপরে 365 দিনে একবার সুদ দেয়, এরপর হচ্ছে তোমার 2 মাসে একবার সুদ দেয়, এরপরে 4 মাসে একবার সুদ দেয়, 3 মাসে একবার সুদ দেয়, এরকম বলছি কি না, তখন বললে বুঝতে হবে সেখানে আমাদের M এর মান আসবে, M আসবে। হ্যাঁ, এরপর আসো কি বলছো, অঙ্কটি এন্ড অফ দ্য ইয়ার নাকি বিগিনিং ইয়ার। অঙ্কটি এন্ড অফ দ্য ইয়ার নাকি বিগিনিং ইয়ার এটা দেখতে হবে। অ্যানুইটির ম্যাথের মধ্যে আমাদের এন্ড অফ দ্য ইয়ারের একটা সূত্র হবে, বিগিনিং ইয়ারের একটা সূত্র হবে। অর্থাৎ এন্ডিং বললে আমাদের একটা সূত্র, আর বছরের শুরুতে বললে একটা সূত্র হবে। সো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এখন হয়তোবা তোমরা এখানে অনেকে বুঝতেছো কিংবা বুঝতেছো না, যখন আমরা ম্যাথ করতে যাবো তখন তোমরা সরাসরি দেখতে পারবা যে আমরা কী কী আছে, কী কী দেওয়া নেই, তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। হ্যাঁ, সো প্যারা নেওয়ার দরকার নেই, এখন জাস্ট দেখতে থাকো আর বুঝার ট্রাই করো, মাথায় রাখো, পরবর্তীতে ম্যাথ করার সময় এমনি দেখবা সব কিছু তুমি বুঝতেছো, পারতেছো। এখন আসো, আমরা যে এখানে বললাম এর কথা, যে M কখন হবে, বছরে একাধিকবার সুদ গণনা করার ফলে। হাফ ইয়ারলি কোশ্চেনে যদি দেখো হাফ ইয়ারলি অথবা সেমি ইয়ারলি বলছে তাহলে M হবে 2। অর্থাৎ যদি কোশ্চেনে দেখো হাফ ইয়ারলি সেমি ইয়ারলি আছে তাহলে M আসবে। M আসলে তখন M এর মান কত হবে, 2 হবে। কারণ কি বলছে, হাফ ইয়ারলি মানে কি 6 মাস পর পর সুদ দেয়। 1 বছরে তাহলে কয়বার সুদ দেয়, 2 বার সুদ দেয়। 6 মাস পর পর সুদ দিলে 1 বছরে 2 বার সুদ দিতেছে, তার মানে M এর মান হবে 2, হাফ ইয়ারলি অথবা সেমি ইয়ারলি। ওকে, এটা হচ্ছে হাফ ইয়ারলি অথবা সেমি ইয়ারলি। এরপরে হচ্ছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে হচ্ছে তোমার 4। কোয়ার্টারলিতে M এর মান কত হবে, 4 হবে। কোয়ার্টারলি মানে হচ্ছে তোমার 3 মাস পর পর সুদ দেয়। কি, কোয়ার্টারলি মানে হচ্ছে তোমার 3 মাস পর পর সুদ দেয়। এখন 3 মাস পর পর যদি সুদ দেয় তাহলে বছরে কতবার সুদ দিতে হবে, কতবার সুদ দিতে হবে বলো। 1 বছরে 3 মাস পর পর যদি সুদ দেয় তাহলে 1 বছরে কতবার সুদ দিতে হবে বলো, 4 বার। 3 4 12, তার মানে বছরে 4 বার সুদ দিতে হবে।
তাহলে এম এর মান কত হবে? কোয়ার্টারলি বললে 4 হবে। এরপরে মান্থলি বললে আমাদের বছরে এম এর মান কত হবে? এম এর মান হবে 12। মান্থলি মানে প্রতি মাসে মাসে সুদ দেয়, কারণ প্রতি মাসে সুদ দিলে এক বছরে কত মাস? 12 বার, 12 মাস, তার মানে 12 বার সুদ দিবে। তাহলে এম এর মান কত হবে? 12 হবে। এরপরে বায়ো মান্থলি হচ্ছে তোমার 6 মাস, মানে 2 মাস পর পর। বায়ো মান্থলি মানে কি? 2 মাস পর পর। তাহলে এম এর মান কত হবে? 6, কারণ 2 মাস পরে পরে যদি দেয় তাহলে 6 দ্বিগুণে 12, এক বছরে তোমার 6 বার দিতে হবে, তাহলে এম এর মান হচ্ছে 6। এরপরে উইকলি বললে তোমার হচ্ছে এম এর মান হচ্ছে 52, অর্থাৎ 52 সপ্তাহে এক বছর। তাহলে উইকলি যদি কোশ্চেনে বলা থাকে এম এর মান কত হবে? 52 হবে। ক্লিয়ার? তাহলে উইকলি বললে আমরা 52 বার দেব। তাহলে এখন আসো, তাহলে আমরা কীভাবে বলছি এম এর মান কখন আসবে বা কোশ্চেনে এম কখন আসবে? যখন আমাদের কোশ্চেনে হাফ ইয়ারলি বা সেমি ইয়ারলি বলবে, কিংবা কোয়ার্টারলি বলবে, কিংবা মান্থলি বলবে, কিংবা বায়ো মান্থলি বলবে, কিংবা উইকলি বলবে, যে কোনো একটা বললে তখন আমরা এগুলো সমান সমানে যে এম আছে, এম এর মান আছে, এগুলো আমরা বসাবো। ক্লিয়ার? তো এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছো। এম আমাদের সূত্র কোথায় আসবে সেটাও আমরা দেখব। চলো এখন আসো সাম ইম্পর্ট্যান্ট টেকনিক। সবগুলো জিনিস এখন তোমরা জাস্ট দেখো, এত প্যারা নেওয়ার দরকার নেই। ম্যাথ করতে গেলে দেখবে এত ইনফরমেশান লাগেও না, জাস্ট আমাদের বুঝতে হবে কখন কোনটা লাগে সেটা তো বলা যায় না, সব পড়তে হবে। ম্যাথে তো আর 100টা লাগবে না, 1-2টা লাগবে আর কি। হ্যাঁ, সো চলো তাহলে এখন আসো পিবি। আচ্ছা, আগে আমার মনে হয় এই বিষয়টা বলা উচিত। আমরা যে এখানে বলছি এম কখন আসবে, সূত্রে এম আসবে হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, এগুলো বললে এম আসবে। তাহলে এম বসবে কোথায়? এম বসবে যেখানে তোমার আর থাকবে, যেখানে আর থাকবে আর যেখানে এন থাকবে। আর থাকলে আর এর নিচে আমাদের এম ভাগ হবে, আর এন এর সাথে এম গুণ হবে। ক্লিয়ার? এন এর সাথে এম গুণ হবে, আর আর এর সাথে কি হবে? ভাগ হবে। ওকে, তাহলে আমাদের সূত্রে যেখানে আর আছে সেখানে আর এর নিচে ভাগ হবে এম, আর এন এর সাথে কি হবে? এন এর সাথে গুণ করতে হবে এই এম। ওকে, তাহলে আমরা কোশ্চেনে এগুলো দেখলে এম কি করব? এই আর এর সাথে আর এর নিচে ভাগ দিব, শুধুমাত্র আর এর নিচে ভাগ দিব, আর এন এর সাথে গুণ করব এম এর মানটা। যদি বলে কোয়ার্টারলি তাহলে এই 4 আমরা কি করব? এন যদি হয় 10 বছর তাহলে 10-এর সাথে 4 গুণ হবে। আর এর নিচে আমাদের এম কত হবে? সুদ 10% দেওয়া আছে, এটা নিচে আমরা 4 দেব। ওকে, এভাবে আমাদের বিষয়গুলো করতে হবে। এখন আসো সাম ইম্পর্ট্যান্ট টেকনিক, কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখো। 1 নম্বরে আমরা পিবি বুঝবো কীভাবে? যেমন এই যে আমরা এখানে সূত্রগুলো পড়াইছি, তুমি এখানে এই সূত্র, সিম্পলের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখো, কম্পাউন্ডের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখো। পিউসার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলে জাস্ট আমরা এটা যে গুণ আছে জাস্ট এফবির সাথে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ তোমরা যেভাবে মনে রাখতে পারো মনে রাখো, সমস্যা নেই। এফবি সমান সমান পিবি ইন্টু 1 প্লাস আর এন, আর পিবি বের করবো এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। ওকে, তাহলে এখন আসে আমরা পিবি কীভাবে বের করবো। পিবি বের করতে বুঝবো কীভাবে? কোশ্চেনে যে মানগুলো দেওয়া থাকবে, যেমন 10 লাখ বা 10,000, 5,000, 50,000, 1 লাখ, এগুলো যে দেওয়া থাকবে সেটা কোনটা দেওয়া আছে আমরা কীভাবে বুঝবো? এখন আসো পিবি বুঝবো কীভাবে? যদি কোশ্চেনে লোন থাকে, বোরোয়েড থাকে, ডিপোজিট থাকে, ইনভেস্ট থাকে, তাহলে বুঝতে হবে সেটা পিবির মান বা প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে। সেটা কীভাবে? আমরা যদি বলি, মনে করি তুমি লোন নিছো, লোন কি তুমি ভবিষ্যতে নিবা? তুমি লোন নিছো আজকে, কোশ্চেনে বলা আছে 10 লাখ টাকা লোন, কোশ্চেনে বলা আছে 5 লাখ টাকা, 50,000, 1 লাখ লোন নিছে, তাহলে সেই লোনটা কি ভবিষ্যতে নিছে? লোন তো নিছে এখন। মনে রাখতে হবে লোন কিংবা বোরোয়েড অলওয়েজ প্রেজেন্ট টেন্সে হবে। কী হবে? প্রেজেন্ট ভ্যালুতে হবে। আমি কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্যতে হবে, বর্তমানে নিছে। হ্যাঁ, লোন বোরোয়েড ঋণ কখন নেয়? বর্তমানে নেয়, এটা মাথায় রাখতে হবে। ডিপোজিট বর্তমানে, ইনভেস্ট করছে বর্তমানে ইনভেস্ট করছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো যদি কোশ্চেনে বলা থাকে, লোন দেখো, বোরোয়েড দেখো, ইনভেস্ট দেখো, এরপরে ডিপোজিট দেখো, এগুলো কোশ্চেনে কিওয়ার্ডগুলো বলা আছে মানে সেটা কোন মূল্য দেওয়া আছে? প্রেজেন্ট ভ্যালুতে দেওয়া আছে। ওকে, এখন আসো এফবিতে। এফবি বুঝবো কীভাবে? ফিউচার ভ্যালু বুঝবো কীভাবে? যে এই টাকাটা ফিউচার ভ্যালুতে দেওয়া আছে সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা বুঝতে হবে শেল, উইল, উড,
আফটার 2 অথবা 5 অথবা 8 ইয়ার্স, অর্থাৎ আফটার 2 ইয়ার্স অথবা আফটার 5 ইয়ার্স অথবা আফটার 8 ইয়ার্স। অর্থাৎ আপনি কীভাবে বুঝবো? শেল উইল উড। শেল মানে কি, উল মানে কি, মানে এগুলো ভবিষ্যতে হবে। এগুলার মিনিং, বাংলা মিনিং বুঝালে ভবিষ্যতে হবে। উইল মানে হবে, উড মানে হবে, আফটার মানে তো পরে, 2 বছর পরে, 5 বছর পরে, 8 বছর পরে, ভবিষ্যতে। বিষয়গুলো বুঝছো? তার মানে কোশ্চেনে যদি এগুলো দেখো, শেল উইল উড, আফটার 2 ইয়ার্স, 5 বছর, 10 বছর, যাই হোক, আফটার, এই কথাগুলো যদি বলা থাকে তাহলে বুঝতে হবে সেটা কোন মূল্যে দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে। আর লোন, বরোয়েড, ডিপোজিট, ইনভেস্ট, এগুলো বর্তমান মূল্য। উইল মানি হবে, শেল মানি হবে, উড মানি হবে, এগুলো ভবিষ্যতে হবে, ভবিষ্যৎকে নির্দেশ করে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু নিয়ে শিখলাম বা বুঝা শিখলাম। প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু কীভাবে বুঝবো সেগুলো আমরা শিখলাম। ওকে, এরপরে আসো অ্যানুইটি এর অঙ্ক বুঝবো কীভাবে। অ্যানুইটি, আমরা যে অ্যানুইটির যে ম্যাথ এখনও করিনি, সূত্র আমরা এখনও দেখাইনি, এগুলো আমরা দেখাবো। বাট অ্যানুইটির ম্যাথ আমরা কীভাবে বুঝবো যে এটা অ্যানুইটির ম্যাথ আছে? দেখো কোশ্চেনে যদি ইচ ইয়ার, কোশ্চেনে যদি ইচ ইয়ার দেখো, পার ইয়ার দেখো, এ ইয়ার দেখো, এভরি ইয়ার দেখো, অ্যানুইটি ইনস্টলমেন্ট দেখো, কিংবা শুধুমাত্র ইনস্টলমেন্ট দেখো, তাহলে বুঝতে হবে সেটা অ্যানুইটি বা কিস্তির অঙ্ক। কী হবে? অ্যানুইটি বা কিস্তির অঙ্ক হবে। তোমরা এগুলো এখন জাস্ট দেখো, আমরা অ্যানুইটির ম্যাথও করবো। তাহলে অ্যানুইটির ম্যাথ আমরা কীভাবে বুঝবো? অ্যানুইটির ম্যাথ আমরা কীভাবে বুঝবো? যদি কোশ্চেনে ইচ ইয়ার থাকে, এই কিওয়ার্ডগুলো থাকবে, হ্যাঁ কিওয়ার্ডগুলো কি, ইচ ইয়ার থাকলে, পার ইয়ার থাকলে, এ ইয়ার থাকলে, এভরি ইয়ার থাকলে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট থাকলে, ইকুয়াল অ্যানুয়াল পেমেন্ট থাকলে, আচ্ছা এখানে অ্যানুয়াল 2বার উঠছে, একবার কাটা দিই, ইকুয়াল অ্যানুয়াল পেমেন্ট থাকলে, ইয়ারলি পেমেন্ট থাকলে, এরপরে সিঙ্কিং ফান্ড থাকলে, অ্যাকুমুলেটেড থাকলে, এই বিষয়গুলো দেখলে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যানুইটির অঙ্ক। ওকে, তাহলে আমরা এভাবে অ্যানুইটির ম্যাথ বুঝবো। এরপরে আসো, একটা হচ্ছে সাধারণ ম্যাথ আর একটা হচ্ছে অ্যানুইটির ম্যাথ। সাধারণ ম্যাথে যেমন আমরা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট করতেছি, এগুলো কিন্তু অ্যানুইটির ম্যাথ না, কিস্তির ম্যাথ না। কিস্তির ম্যাথের মধ্যে এ আসে, হ্যাঁ কিস্তির ম্যাথে সূত্রের মধ্যে এ আসে। সো এটি হচ্ছে সাধারণ ম্যাথ আমাদের, আর অ্যানুইটির ম্যাথ হচ্ছে কিস্তির ম্যাথ। সো অ্যানুইটির ম্যাথ আমরা এই কিওয়ার্ডগুলো দেখে বুঝবো। এখন আসো 4 নম্বরে পারপেচুইটির অঙ্ক বুঝবো কীভাবে? পারপেচুইটি বা তোমার আমরা বলি না ওই যে কী কয় পারপেচুয়াল মেথড, আমরা ফাইন্যান্সে করছিলাম। ও এটা কি, এরও তো ফাইন্যান্স, আমি বলে গেছি, আমি মনে করছি অ্যাকাউন্টিং। এটাও তো আমাদের ফাইন্যান্সে আমরা একটা চ্যাপ্টার করছি না, ওই যে বন্ড ভ্যালুয়েশনের চ্যাপ্টার করছি না, ওইখানে যে আমরা বলছি পারপেচুয়াল মেথড, চিরস্থায়ী বন্ড, ওইটাই আর কি। সো পারপেচুইটি মানে হচ্ছে তোমার চিরস্থায়ী অঙ্ক আমরা কীভাবে বুঝবো? যখন তোমার কোশ্চেনে লেখা থাকবে লাইফ ফান্ড, এরপরে ফর লাইফ টাইম, এরপরে এন্ডাউনমেন্ট ফান্ড, এরপর হচ্ছে লাইফ মেম্বারশিপ, ফর এভার ইত্যাদি অনির্দিষ্টকাল বুঝালে পারপেচুইটির সূত্র ইউজ হবে। ওকে, সো এই জিনিসগুলো থাকলে আমরা বুঝবো সেটা পারপেচুইটি বা চিরস্থায়ী ম্যাথ হবে। ওকে, এখন আসো 5 নম্বরে এন্ড অফ ইয়ার অর্ডিনারি অ্যানুইটি, এরপরে হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি আফটার 1 ইয়ার, এরপরে হচ্ছে 1 ইয়ার ফ্রম নেক্সট ইয়ার, বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও। এখন আসো কোশ্চেনে এন্ড ইয়ার বছর শেষে নাকি বছরের শুরুতে, আমরা সেটা বুঝবো কীভাবে? আমাদের যে একটা ম্যাথ দেওয়া থাকবে অ্যানুইটির ম্যাথ, এগুলো কোথায় কাজে লাগে? অ্যানুইটির ম্যাথে, বছরের শুরুতে শেষে, এগুলো হচ্ছে অ্যানুইটির ম্যাথে। হ্যাঁ, তখন আমাদের বছরের শুরুতে নাকি শেষে সেটা আমরা বুঝবো কীভাবে? এখন বলো। সেটা বুঝতে হবে, যদি কোশ্চেনে বলা থাকে এন্ড অফ দ্য ইয়ার, তাহলে বুঝতে হবে সেটা বছরের শেষে, এটা তো ইজিলি বোঝা যায়। অর্ডিনারি ইয়ার কি, অর্ডিনারি অ্যানুইটি, মনে রাখতে হবে কোশ্চেনে যদি কোনো কিছু বলা না থাকে যে বছরের শুরুতে নাকি বছরের শেষে, তখন বুঝতে হবে সেটা অর্ডিনারি বা তোমার বছরের শেষে। কি কোশ্চেনে বিগিনিং দ্য ইয়ার নাকি এন্ড অফ দ্য ইয়ার নাকি বিগিনিং অফ দ্য ইয়ার, কোনো কিছু বলা নেই, তখন বুঝতে হবে সেটা বছরের শেষে হয়েছে। আমরা তখন বছরের শেষের সূত্র ইউজ করব। এখন প্যারা নেওয়ার কোনো দরকার নেই, আমরা যখন ম্যাথ করব তখন এগুলো আবার বলে করাবো যে এটা বছরের শেষে, কোনো কিছু বলা না থাকলে বছরের শেষে, এগুলো আমরা বলবো, তোমরা এক্সট্রা প্যারা নেবে না, এগুলো বুঝো। হ্যাঁ, তাহলে এন্ড অফ ইয়ার মানে কি? এন্ড অফ ইয়ার যদি কোশ্চেনে বলে
কিংবা অর্ডিনারি অ্যানুইটি যদি কোশ্চেনে বলে, কিংবা ইমিডিয়েট যদি বলে, ইমিডিয়েট অ্যানুইটি যদি বলে, আফটার 1 ইয়ার, 1 বছর পরে, 1 বছর পরে মানে 1 বছর শেষে, এন্ড অফ দ্য ইয়ার, এটা হচ্ছে বছরের শেষে। এরপরে 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পরে, এগুলো হচ্ছে বছরের শেষে। ফ্রম নেক্সট ইয়ার, বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, তার মানে বিগিনিং 1-এর, এটা বিগিনিং বললে আবার তোমরা বিগিনিং মানে বছরের শুরুতে বুঝবা না, বলছে বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পরে এটা শুরু হবে, এখন থেকে 1 বছর পরে শুরু হবে মানে বছরের শেষে। ক্লিয়ার? তো এই বিষয়গুলো আমাদের এইভাবে বুঝতে হবে যে এন্ড অফ ইয়ার কীভাবে আমরা বলবো। অর্থাৎ এন্ড অফ ইয়ারের সিনোনিম হচ্ছে এগুলা, বলতে পারো এন্ড অফ ইয়ারের সিনোনিম এইগুলা, যেটাই বলুক এখানে বুঝবা যে এটা বছরের শেষে। ওকে, 6 নম্বরে দেখো বিগিনিং অফ দ্য ইয়ার। এখন আসে এন্ডিংয়ে, আমাদের এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে গেল, এখন বছরের শুরু কীভাবে বুঝবো? এন্ড অফ দ্য ইয়ার যদি বলে অ্যানুইটি ডিউ ইমিডিয়েটলি, নাও, টুডে, অ্যাডভান্স অ্যানুইটি। দেখো বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরুতে, অ্যানুইটি ডিউ কিংবা অ্যাডভান্স, এগুলো মানে কি অগ্রিম দেওয়া না? এখন বছরের শুরুতে দিছে, এগুলোকে আগে দেয়নি। সো এগুলো হচ্ছে বছরের শুরুতে। যদি কোশ্চেনে সরাসরি বলে বিগিনিং অফ দ্য ইয়ার, তার মানে বুঝতে পারতেছে এটা বছরের শুরুতে। এরপরে অ্যানুইটি ডিউ, এটাও হচ্ছে বছরের শুরুতে বা অগ্রিম। এরপরে ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি দিছে অর্থাৎ অগ্রিম। নাও, এখন, টুডে, আজকে, অ্যাডভান্স অ্যানুইটি অর্থাৎ অগ্রিম দিছে। এগুলো হচ্ছে তোমার আজকে নতুন দিয়েছে, বিগিনিং শুরুতে। তার মানে এন্ডিং অফ দ্য ইয়ার বছরের শেষে, এগুলো বছরের শুরুতে, এগুলো এই কিওয়ার্ডগুলো যদি কোশ্চেনে থাকে এভাবে বুঝতে হবে। এখন এরপরে আমরা বললাম এটাও বলা নাই, এগুলো বলা নাই, এগুলো বলা নাই, তখন আমরা কোন সূত্র ইউজ করব? তখন আমরা এন্ড অফ দ্য ইয়ারের সূত্র ইউজ করব। ওকে, আমরা অ্যানুইটির সূত্র দেখাবো, ম্যাথ করাবো, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কথা নয়, কোনো প্রয়োজন নয়। আমরা এখন সামনে ইম্পর্ট্যান্ট টিপসগুলো দেখাই দিচ্ছি, এগুলো জাস্ট একটু মাথায় রাখো। ম্যাথ করার সময় আমি আবার বলে বলে এগুলো করাবো, তখন এগুলো তোমার একদম মাথায় গেঁথে যাবে। ওকে, চলো তাহলে নেক্সটে। ও এখানে আরও আরেকটা আছে, বিগিনিং অফ দ্য ইয়ার, এরপরে স্টার্টিং টুডে। বিগিনিং বললো তো এটা বছরের শুরুতেই হবে, এরপরে স্টার্টিং টুডে, টুডে আজকে শুরু হয়েছে। সো এগুলো অলরেডি তোমরা দেখলে বুঝবে এটি বছরের শুরুতে। 7 নম্বরে এন্ডিং আর বিগিনিং কিছুই স্পষ্ট বলা না থাকলে এন্ড অফ দ্য ইয়ার ধরবো, যেটা আমি অলরেডি বলছি। কিছুই বলা নেই, এন্ডিং নাকি বিগিনিং, কোন কখন করছে কিছুই বলা নাই, স্পষ্ট করে বলা নেই, তখন আমরা এন্ড অফ দ্য ইয়ার ধরবো। আর এন্ড অফ দ্য ইয়ার ধরে বছরের শেষের সূত্র দিয়ে ম্যাথ করব। ওকে, তাহলে এটা আমাদের গেল। এখন আসে তাহলে মোটামুটি আমাদের বেসিক ডান, শুধুমাত্র অ্যানুইটির সূত্রগুলো আমরা এখনও দেখো সবগুলো যদি একসাথে দেখাতে যায় তোমাদের মাথা গোলায় যাবে। তারপরেও অনেকগুলো বেসিক এগুলো বলছে, তোমরা কীরকম মাথায় ধরবা আমি জানি না আসলে, তবে আশা করি যেগুলো বুঝাইছি বুঝছো। জাস্ট মাথায় রাখো, ম্যাথ করার সময় এগুলো আমি যখন দেখাবো করাবো তখন একদম তোমরা আরও ইজিলি বুঝতে পারবে। তখন যখন বুঝবা তখন দেখবা যে না, এই বিষয়গুলো আসলে কঠিন না। এখন হয়তো প্রথম দেখতেছো, দেখে তোমার কাছে অনেক কিছু মনে হইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। ম্যাথ করতে সময় আমরা যখন দেখাবো তখন বলবা যে এইগুলো যে আসলে কতটা ইম্পর্ট্যান্ট, তখন বুঝতে পারবা। হ্যাঁ, এখন আসো প্রথমে আমরা এই যে সিম্পল ইন্টারেস্টের সূত্র দিয়ে করাইছে, সুদ আসলে সুদের উপর করা, সিম্পল ইন্টারেস্ট আমরা করাইছি না। তাহলে চলো আমরা এটার ম্যাথ করি। আমরা এখন এটার ম্যাথ করব। এখানে কি বলছে, ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু, ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অফ টাকা 40,000, 8% সিম্পল ইন্টারেস্ট রেট ফর 5 ইয়ার্স। দেখো পরীক্ষায় বলতে গেলে সিম্পল ইন্টারেস্টের ম্যাথ খুবই কম আসে, তারপর আমরা শিখাতে হবে। কোশ্চেনে বলে দেবে সিম্পল ইন্টারেস্ট, কোশ্চেনে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো বলে দেবে, এটি নিয়ে এত প্যারা নেই। হ্যাঁ, এখন আসে আমাদের কী বলে, ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু নির্ণয় করো অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, এবং সিম্পল ইন্টারেস্ট নির্ণয় করো। কত টাকা? 40,000 টাকা। কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট? সুদ 8% সুদ ফর 5 ইয়ার্স, কত বছরের জন্য? 5 বছর। তাহলে দেখো আমাদের সূত্রটা দেখাই। এফবি বলতে ফিউচার ভ্যালু, পিবি মানে বর্তমান মূল্য, 1 প্লাস আর মানে হচ্ছে সুদের হার, ইন্টারেস্ট রেট, আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার। ওকে, তাহলে এখন আসো সূত্রটা আমাদের গেল। এখন এই যে আমাদের বলছে কি, দেখো ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু নির্ণয় করো।
কথা বুঝছো? ফিউচার ভ্যালু নির্ণয় করো, ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু খুঁজে বের করো বা ফিউচার ভ্যালু বের করো। ফিউচার ভ্যালু মানে কি? এফবি, এফবি আমাদের বের করতে বলছে, তার মানে এফবি কি দেওয়া আছে এই কোশ্চেনে? এটা আমাদের বের করতে বলছে। ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, এবং আই বের করো, এবং আই বের করো। এই আই বলতে কোন আইকে বোঝাচ্ছে? ওই যে ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু, ওই আইকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখন আসো, তাহলে এই যে 40,000 টাকা দেওয়া আছে, তাহলে এটা কোন মূল্য দেওয়া আছে? বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য? বলো, এটা কোন মূল্য দেওয়া আছে, বর্তমান নাকি ভবিষ্যৎ, কোনটা? এটা হচ্ছে তোমার বর্তমান মূল্য দেওয়া আছে, কারণ যেহেতু বলছে ফিউচার ভ্যালু নির্ণয় করো, তার মানে আমাদের এটা বর্তমান মূল্য দেওয়া আছে। আর 8% হচ্ছে তোমার আর এর মান, আর বা ছোটো হাতের আই, আর বা ছোটো হাতের আই। হ্যাঁ, সো এটা আমাদের সুদের হার দেওয়া আছে, এটা 8%। আর ইন্টারেস্ট ফর রেট হচ্ছে 5 বছর হচ্ছে ইয়ার মানে কি? নাম্বার অফ ইয়ার, এটা হচ্ছে এন এর মান। তাহলে এখন তুমি সূত্রতে মান বসো, এফ বি সমান সমান পিবি ইন্টু 1+r² দূর আমি ইয়েতে কম্পাউন্ড ইন্টারেস্টে গেছি, 1+rn। মনে রাখতে হবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আর এন হবে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে শুধু এনটা কই চলে যাবে? হোল টু দি পাওয়ারে চলে যাবে এনটা। হ্যাঁ, কম্পাউন্ডে আর সিম্পলে আর এন হবে। তাহলে এখন মান বসাও, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত? 40,000 টাকা। এরপরে এক যোগ আর এর মান কত দেওয়া আছে? এই যে 8%কে আমরা ডেসিমেলে প্রকাশ করে লিখলাম, এটাকে লেখা যায় 0.08। তো আমরা 0.08 লিখছি, ইন্টু এন এর মান কত? 5 বছর, 5 লিখলাম। এরপরে 40,000 ইন্টু এক দিয়ে এগুলোকে গুণ করলে যোগ গুণ ভাগ করলে আসে 1.04, এটা আসে। তাহলে আমরা এটা লিখতাম। এখন 40,000কে তুমি এটা দ্বারা গুণ দাও, তাহলে কত আসে? 56,000 টাকা। তাহলে এটা কি? এটা হচ্ছে ফিউচার ভ্যালু। আমাদের বলছে ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, এটা বের করতে বলছে। তাহলে আমরা ফিউচার ভ্যালু বের করলাম, তাহলে এখন ইন্টারেস্ট বের করো। আমরা ইন্টারেস্টের সূত্র কী বলছিলাম? এই যে ইন্টারেস্টের সূত্র কী বলছিলাম? এফ বি মাইনাস পিবি। তাহলে এফ বি মাইনাস পিবি করো। এফ বি কত পাইছো? 56,000 টাকা, লেখো 56,000। পিবি কত পাইছো? পিবি হচ্ছে 40,000। এই যে 40,000 আমাদের দেওয়া হয়েছে, বাদ দাও, বাদ দিলে 16,000 টাকা। তাহলে এই 16,000 টাকাই হলো আমাদের ইন্টারেস্ট। বুঝছো? তাহলে বুঝার ট্রাই করো। সে আজকে 40,000 টাকা করছে, বিনিয়োগ করছে। সাপোজ আজকে সে 40,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে সে 5 বছর পরে সে কত পাবে? এটা থেকে 56,000 টাকা পাবে। এটার মধ্যে সুদ কত পাইছে? তাহলে সে 16,000 টাকা সুদ পাইছে। ক্লিয়ার? কোনো ভেজাল আছে? সো এভাবে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। চলো আমরা আরেকটা ম্যান দেখি। এখানে বলছে মিস্টার হাবিব বোরোয়েড, হাবিব বোরোয়েড টাকা 15,000 অ্যাট 8% কম্পাউন্ড ইন্টারেস্ট। হোয়াট উইল বি দ্য টোটাল ভ্যালু অ্যান্ড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আফটার 5 ইয়ার্স? 5 বছর পরে কত টাকা হবে? দেখো, মিস্টার হাবিব বোরোয়েড, বোরোয়েড বললে আমরা বলছি কোন মূল্য? এটা কোন মূল্য দেওয়া আছে? চলো আমরা যে বেসিক শিখছি সেখানে বোরোয়েড কোন জায়গায় ছিল, লেখা ছিল। দেখো, দেখো বোরোয়েড কোন জায়গায় লেখা আছে। বোরোয়েড বললে কোন মূল্য দেওয়া আছে আমরা বুঝবো। কোন মূল্য দেওয়া আছে তোমরাই বলো এখন। এই যে এখানে বোরোয়েড লোন লেখা আছে, বোরোয়েড লোন, ডিপোজিট, ইনভেস্ট, এগুলো থাকলে কোন মূল্য? পিবির মূল্য দেওয়া আছে। তাহলে এই যে বোরোয়েড করছে 15,000 টাকা, এটা কোন মূল্য? পিবির মূল্য দেওয়া আছে এটা। অ্যাট 8% কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে 8%, সুদের হার দেওয়া আছে 8%। তাহলে আমরা পিবি কি পেলাম? আই পেলাম। এরপর হোয়াট উইল বি দ্য টোটাল ভ্যালু অ্যান্ড অ্যামাউন্ট অফ দ্য ইন্টারেস্ট আফটার 5 ইয়ার্স? বলছিল হোয়াট উইল বি দ্য, দেখো উইল বি হবে, হবে কত হবে? টোটাল ভ্যালু অ্যান্ড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট মানে কত হবে? ভবিষ্যতে হবে না, মানে ভবিষ্যতে কত হবে? টোটাল ভ্যালু মানে ফিউচার ভ্যালু চাইছে, ফিউচারে সেটা কত হবে? উইল বললে আমরা কোনটা বুঝবো? ফিউচার ভ্যালু, তার মানে ফিউচারে কত হবে? অ্যান্ড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এবং ইন্টারেস্ট কত হবে? টোটাল ভ্যালু মানে ফিউচার ভ্যালু কত হবে এবং ইন্টারেস্ট কত হবে। আর এন মানে হচ্ছে 5 ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স মানে হচ্ছে এন। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম বোরোয়েড মানে আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু, আই দেওয়া আছে 8%,
এরপরে আমাদের উইল বি যেহেতু আছে, আমাদের এটা উইল বি না থাকলেও আমরা বুঝতাম যে বোরোয়েড যদি হয় প্রেজেন্ট ভ্যালু, আমাদের বের করতে হবে ফিউচার ভ্যালু, আর আমাদের ইন্টারেস্ট বের করতে হবে। আর এন এর মান হচ্ছে 5 ইয়ার্স। তাহলে আমাদের সূত্র লিখি, এফ বি সমান সমান পি বি 1+r⁴ n। আমাদের এটা কোন মেথডে পড়ছে? কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রেজেন্ট ভ্যালুর সূত্র দেখো, ভবিষ্যৎ মূল্য সূত্র দেখো। এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটার ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র। এই যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমাদের বের করতে হবে উইল বি যেহেতু বলছে হবে, ভবিষ্যতে বের করতে হবে। এরপর আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এগুলো জাস্ট বসাও, এগুলো জাস্ট বসা। তাহলে পিবি আমাদের কত? 15,000 টাকা, লিখলাম 15,000। 1+r 8%, 8%কে আমরা 0.08 লিখলাম। এরপরে এন হচ্ছে 5 বছর, 5 লিখলাম। এরপরে 15,000, এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ করলে পাওয়ার করলে আসে 22,040 টাকা অ্যাপ্রক্স অথবা অ্যাপ্রক্সিমেট, মানে কি আনুমানিক বা ধরে নেওয়া। অর্থাৎ এটার পরে যদি তোমার 0.00 বা 1-2 এরকম কিছু থাকে, সেটাকে আমরা ধরে নিছি। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের তাহলে এটা আমরা কি পাইছি? ভবিষ্যৎ মূল্য পাইছি। তাহলে ভবিষ্যতে কত হবে? ভবিষ্যতে হবে হলো 22,040 টাকা। বর্তমানে 15,000 টাকা, ভবিষ্যতে সে পাবে 22,040 টাকা। এখন আমাদের সুদ বের করতে বলছে, ইন্টারেস্ট বের করতে বলছে। তাহলে ইন্টারেস্টের সূত্র কি? এফ বি মাইনাস পিবি। এফ বি কত? এফ বি হচ্ছে যে আমরা যেটা বের করলাম 22,040, মাইনাস করো বর্তমান মূল্য 15,000, প্রেজেন্ট ভ্যালু 15,000। তাহলে কত আসে? 7,040 টাকা। কত আসছে? 7,040 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমরা কোনো ভেজাল আছে এগুলোতে? সিম্পল ইন্টারেস্টের এই যে আমরা এগুলো করলাম, কোনো ভেজাল আছে? একদম ইজি। দেখো, এখন যদি সাপোজ আমাদের এখানে যে আমাদের এই ম্যাথগুলোতে আমরা যে দুইটা করছি, এগুলোতে প্রেজেন্ট ভ্যালু দেওয়া ছিল। প্রেজেন্ট ভ্যালু না দেওয়া থেকে ফিউচার ভ্যালু দেওয়া থাকলে কোন সূত্র হইতো? এই সূত্র হইতো। এই সূত্র তখন ফিউচার ভ্যালুটা আমরা এখানে বসাইতাম, এরপরে আর এন এর মানগুলো বসাইতাম, বসাইলে আমরা একইভাবে ম্যাথ করতাম। কোনো ভেজাল আছে? একদম ইজি। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। দেখো, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নাই। এই যে আমরা এগুলো বলছি, এগুলো আস্তে আস্তে সব, যেমন বোরোয়েড ছিল, এই ম্যাথটার মধ্যে বোরোয়েড ছিল, আমরা এখানে বোরোয়েড দেখাইছি না। এখন তোমার কাছে ইজি লাগতেছে না আমরা কেন পিবি, কীভাবে পিবি বুঝবো? ইজি লাগতেছে না? এইভাবে আমরা সবগুলো বিষয় যখন ম্যাথ করবো তখন বুঝাবো, বলবো। যার কারণে একটা ক্লাস দেখে কখনো ভয় পাবা না। তুমি একটা ক্লাস যদি না বুঝো, কম বুঝো, কখনো পিছপা হবা না। অবশ্যই সামনের আরেকটা ক্লাস দেখতে তোমার আরও ভালো লাগবে, তখন দেখবো তোমার আগের ক্লাসটাও কমপ্লিট হয়ে গেছে। সো কখনোই এই বিষয়গুলো মনে রাখবা। একটা ক্লাস, যে কোনো চ্যাপ্টার হোক, যে কোনো স্যারের হোক, যে কারো হোক, একটা ক্লাস দেখে কখনো করবা না, জাজ করবা না। পরবর্তী ক্লাস বুঝলে তুমি দেখবা আগেরটাও পারছো। তোমার প্রথমে মাথায় কাজ না করতে পারে, পরবর্তীতে আবার আরেকটা ক্লাসে গেলে দেখবে তোমার এগুলো যখন আবার বলবে, তখন তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তখন ইজি লাগবে। সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।